বাংলাদেশে গত বছরের গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ এসেছে, সেখানে আসলে মোটা দাগে আমরা আসলে কি বলবার চেষ্টা করছি এবং আসলে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির দিক, দর্শন, ভবিষ্যৎ, পথনির্দেশনা, রোডম্যাপ, পথনকশা, যেটাই আমরা বলি না কেন, সেটা আসলে কী হওয়া উচিত। তো সেই বাস্তবতায় আমরা যেই পলিটিক্সটাকে বলছি আসলে বাংলাদেশপন্থী রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, এবং আমাদের দলের নামকরণ করবার ক্ষেত্রে কেন আমরা আমার বাংলাদেশ পার্টি রেখেছি, এই এবি পার্টির নামকরণের ওখানে একটা বড় জায়গা ছিল যে আমরা একটা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, যেখানে সব কিছু শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ বিবেচনায় দেখা হবে, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় করা হবে, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় ভাবা হবে, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় প্রয়োজনে আমরা মারামারি করব, যুদ্ধ করব, লড়াই করব, সংগ্রাম করব অথবা করব না। একদম ক্রিটিক্যাল এবং সাবস্ট্যান্সিয়াল কোয়েশ্চেন হচ্ছে আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, বাংলাদেশ ফার্স্ট। তো এই বাংলাদেশ ফার্স্ট পলিসির কথা যখন বলছি, বাংলাদেশপন্থী একটা রাজনীতির কথা বলছি, এটা দিয়ে আসলে আমরা কী বোঝাই, কী করতে চাই এটা দিয়ে? এটা হচ্ছে এই রাজনীতিটাকে যদি আমরা আমাদের হিস্ট্রিতে দেখি, আমার শত শত বছরের আজাদির লড়াইতে যেমন ছিল, আমাদের পূর্বপুরুষরা যেমন করেছেন, বাংলাদেশ আমলে এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন, একমাত্র ব্যক্তি যিনি আসলে এই বাংলাদেশপন্থী রাজনীতিটার যে মোটা ক্যানভাস, এই ক্যানভাসটা তৈরি করে দিয়ে গেছেন। যদিও আমরা অনেকে মনে করি বিএনপি সেই রাজনীতির ক্যানভাসে এখন নাই এবং কন্টিনিউয়াসলি তারা স্লিপ করছে দুঃখজনকভাবে। আমরা আশা করছি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে এসেছেন, উনি এই ক্যানভাসের দিকে যাবেন এবং ওই জায়গাটাতে ফিরে আসবেন। এখন আমরা যখন বাংলাদেশপন্থী রাজনীতি এবং শহীদ জিয়ার ক্যানভাসের কথা বলি, আসলে বিষয়টা কি? প্রথম কথা হচ্ছে যে আজাদির লড়াই সাপেক্ষে বাংলাদেশের সার্বভৌমত্বকে নির্ণয় করা, যে আমার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমার কে আমার শত্রু, কে আমার মিত্র, সেটা নির্ণীত হয়ে গেছে গত শত শত বছরের লড়াইয়ের মধ্য দিয়ে। সেখানে 47 যেমন গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেখানে 71 গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেখানে 24 গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এবং এই প্রত্যেকটা অনুষঙ্গের বাদ বিচারে আমার আজাদির লড়াইয়ের, আমার রাষ্ট্রের শত্রু, প্রধানতম শত্রু হচ্ছে ভারত, দিল্লি। এটা ইন্ডিয়াকে আমরা যখন বলি, আমরা ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে মিন করি। এইটা ভারতবর্ষের জনগণের কথা আমরা বলছি না, এটা ডিফারেন্ট আলোচনা আর কি। ভারতবর্ষের অধিকাংশ জনগণেরও শত্রু হচ্ছে ভারতীয় রাষ্ট্র, সে আলোচনা অন্যদিকে যাব আর কি। তো সেই দিন সেই বাস্তবতাটাতে দেখেন যে আপনার এই শত্রুটা নির্ণয় সাপেক্ষে আমার সকল পলিসি ফ্রেমিং করা হবে। আমার যত আয়োজন আছে, এই আয়োজনগুলো আমি ঠিকঠাক করব। আমার যত রাষ্ট্রীয় কাঠামো আছে, সেই কাঠামোগুলোকে আমি বিনির্মাণ করব। আমার যত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান আমি ঠিক করব। আমার জাতিকে, আমার জনবলকে, আমার নাগরিককে আমি ইকুয়ালি এবং অ্যাকর্ডিংলি প্রিপেয়ার করব। তো সেই জায়গাটা হচ্ছে প্রধানতম জায়গা বাংলাদেশপন্থী রাজনীতির, যে আমার সীমানা, আমার বর্ডার, আমার সভরেন্টি, আমার ফ্রিডম, এইটাকে যদি সেফগার্ড করতে হয়, আমাকে প্রধানতম পদ্ধতি হচ্ছে সেটা শত্রু সাপেক্ষে করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতির প্রধানতম শর্ত। এবং সেই জায়গাতে আমরা গত বছরের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্লোগানটা অনেক পরিচিত হয়েছে, জনপ্রিয় হয়েছে, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বারবার আসছে, গোলামি না আজাদি, আজাদি আজাদি। কারা আমাদেরকে আসলে গত বছরগুলোতে গোলাম করে রাখতে চেয়েছে? আমরা হাসিনার ফ্যাসিবাদ যখন বলছি, এই ফ্যাসিবাদের পিছনের সবচেয়ে বড় শক্তিটাকে, সেই শক্তিটা হচ্ছে দিল্লি, সেই শক্তিটা হচ্ছে ভারত, সেই শক্তিটা হচ্ছে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল হেজিমনি দিল্লির এবং কালচারাল হেজিমনি কলকাতার। এবং তার কিছু উত্তরসূরি আছে বাংলাদেশে, যারা রাজনৈতিক এবং সাংস্কৃতিকগতভাবে বাংলাদেশকে প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করে যে ওই যে দিল্লির ফ্রেম, এই ফ্রেমের বাইরে আমি আসলে রাষ্ট্র আকারে এক্সিস্ট করি না। এর বাইরের ফ্রেমে, দিল্লির ফ্রেমের বাইরে, কলকাতার কালচারাল হেজিমনির ফ্রেমের বাইরে চিন্তা করলেই আমাকে তকমা দেওয়া হচ্ছে আমি স্বাধীনতা বিরোধী, আমি মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতার বিপক্ষ শক্তি, সেই ফ্রেমে আমাকে আটকে দেওয়া হচ্ছে। অতএব সেই জায়গাতে আমরা বাংলাদেশপন্থী রাজনীতির প্রধানতম অনুষঙ্গ মনে করি যে শত্রু সাপেক্ষে রাষ্ট্রের বিনির্মাণের প্রশ্নে একত্রিত হওয়া। এবং একত্রিত হওয়ার জায়গাতে জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তির নিজস্ব রাজনীতি আছে, বিএনপির নিজস্ব রাজনীতি আছে, জামাতের আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আছে, এনসিপির আছে, এবি পার্টির আছে। কিন্তু শত্রু সাপেক্ষে বাংলাদেশের যে সভরেন্টির ক্যানভাস, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের যে ক্যানভাস, এখানে আমরা সবাইকে সেই শহীদ জিয়ার ক্যানভাসের মধ্যে রাখতে চাই, তুলে ধরতে চাই। এবং এই দূরত্বটা এখানে যদি বেড়ে যায়, তাহলে দিন শেষে আমাদের শত্রুরা বেনিফিশিয়াল হবে। তাই আমরা বারবার বলেছি, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক শক্তি, সকল জাতীয়তাবাদী শক্তি, সকল দেশপ্রেমিক শক্তিকে এই প্রশ্নে যেন দ্বিমতের প্রশ্ন না আসে, এবং তারা তাদের নিজস্ব রাজনীতি করতে গিয়ে যে রেটরিক ইউজ করেন, এক দলের বিরুদ্ধে এক দলকে কথা বলতে হয়, এই কথা বলার জায়গাতে এই সীমাটা যেন সবসময় মনে থাকে আমাদের। তা না হলে যেটা হবে, আমাদের শত্রুরা এই বিভাজনের রাজনীতিটা তৈরি করে দিয়ে আমাদেরকে দুর্বল করবে, ভারতকে এবং আওয়ামী লীগকে অথবা অন্য কোনো আওয়ামী লীগের বি টিমকে এখানে
এখানে পুনর্বাসিত করবার চেষ্টা করবে। অতএব সেই জায়গাটা হচ্ছে আমার বাংলাদেশপন্থী রাজনীতির প্রধানতম অনুষঙ্গ। দ্বিতীয় জায়গা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি, সেটা হচ্ছে আজাদির লড়াইকে ধারণ করা। আমার আজাদির লড়াই শত শত বছরের, 9 মাসে কোনো জাতি হয় না। আমরা 71 সালে আমাদের একটা মুক্তির লড়াই ছিল, কিন্তু সাডেনলি আমরা নো ওয়্যার থেকে একটা জাতি আকারে মিস্টার বিনের মতো নাজিল হই নেই। আমার জাতিসত্তার ইতিহাস আছে শত শত বছরের। আমাদের এই প্রত্যেকটা ইতিহাসকে জাতিসত্তার আজাদির লড়াই, সেটা পলাশীর প্রান্তর বলেন, সেটা বখতিয়ার খিলজির বাংলা বিজয় বলেন, সেটা সুলতানি আমল সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সেই সবচেয়ে জনপ্রিয় এবং গোল্ডেন সোনার বাংলা বিনির্মাণের পিরিয়ড বলেন, এই প্রত্যেকটা পিরিয়ড আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আলিগড় আন্দোলন বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আজাদির লড়াইতে এখানে বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুদের যে লড়াই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মুসলিম লীগ প্রতিষ্ঠা, তারপরে লাহোর প্রস্তাব, পাকিস্তান আন্দোলন, কৃষক শ্রমিক প্রজা পার্টি, তারপরে জমিনদারি প্রথা বিলোপ করা, এই প্রত্যেকটা লড়াই আমার জাতিসত্তার মনন তৈরি করেছে, আমার সম্মিলিত মেমোরি স্মৃতি তৈরি করেছে, আমার সম্মিলিত দুঃখ কষ্ট কান্না বেদনার স্মৃতি তৈরি করেছে। আমার হিরো কারা এবং কাদেরকে আমার উপর হিরো আকারে চাপিয়ে দেওয়া হয়েছে, যারা গুন্ডা সন্ত্রাসী বদমাইশি করত, বিজেপির অখণ্ড ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদী রাজনীতি করত, তাদেরকে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গ্লোরিয়াস ফিগার আকারে আমাদেরকে পরিচয় করানো হয়েছে, যেটা খুব দুঃখজনক। তাই এই বাংলাদেশপন্থী রাজনীতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে আমার শত বছরের আজাদির লড়াইকে ধারণ করা, লালন করা, পালন করা। তৃতীয় হচ্ছে বাংলাদেশে ধর্ম প্রশ্নকে যেভাবে ডিসকার্ড করা হয়, যে ইসলাম ধর্ম, মুসলমানদের কালচার, আমাদের ঈদ উদযাপন, আমাদের রোজা, আমাদের শবে বরাত, শবে মেরাজ, কদর পালন করা, দাড়ি টুপি, এই প্রচণ্ড রকম একটা দেখবেন যে বাংলাদেশ রাষ্ট্রের সাথে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ কারা করেছে? তারা কি মুসলমান ছিল না? তারা কি এই দেশের মানুষ ছিল না? তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আমার আজাদির লড়াইয়ের কনক্লুশনে এসে, যে এইটা বাঙালি মুসলমানের রাষ্ট্র, এইটা বাঙালি হিন্দুর রাষ্ট্র, এটা সকল বাঙালি রাষ্ট্র, বাঙালি খ্রিস্টানের রাষ্ট্র। এবং এই বাঙালি আনাটা ধারণ করাটা মানে এটা না যে আমার মুসলমানিত্বকে ত্যাগ করতে হবে। তাহলে আমার যে একটা ন্যাশনাল ক্যানভাস, এই ক্যানভাসে হচ্ছে আমার এথনিক আইডেন্টিটি, আমার জাতিসত্তার পরিচয় যেমন গুরুত্বপূর্ণ, আমার রিলিজিয়াস আইডেন্টিটি, আমার ধর্মীয় পরিচয়টা ইকুয়ালি গুরুত্বপূর্ণ। এবং একটাকে আরেকটার এক্সক্লুসিভ বানানো, মুখোমুখি করবার কোনো প্রয়োজন নাই, এটা কৃত্রিমভাবে করা হয়েছে। এবং কৃত্রিমভাবে করে যেটা হয়েছে, মুসলিম আইডেন্টিটিকে সাপ্রেস করা, মুসলমানদের কালচারকে সাপ্রেস করা, মুসলমানদের সংগঠনকে হেয় করা, মুসলমানদের কাপড় চুপড়, পোশাক, হিজাব, দাড়ি, টুপি, জুব্বা, এগুলোকে হেয় করবার একটা কনসিস্টেন্ট এবং পারসিস্টেন্ট অ্যাটেম্প্ট আমরা গত 5-6 দশক ধরে দেখেছি। এবং সেটা করেছে কারা? বাঙালিয়ানার নামে করেছে, সেখানে মুক্তবুদ্ধির চর্চার নামে করেছে। এবং এটাই হলো কলকাতার কালচারাল ফ্যাসিবাদ এবং হীনমন্যতা, যারা মুসলমানের ঘরে জন্মেছে কিন্তু মুসলমান ধর্মকে ওন করতে পারে না, ধারণ করতে পারে না, তারা পরে আশ্রয় নিয়েছে কলকাতার কাঁধে গিয়ে, এবং সেটা বাঙালি হয়ে। কিন্তু কলকাতার বাঙালিরাকে তার হিন্দুত্ববাদ কি পরিত্যাগ করেছে? করে নাই তো। অতএব সেই যেটা চাপিয়ে দিয়েছে সেটা তো সে নিজে পরিত্যাগ করে নাই। তাহলে আমার এইখানকার জাতিসত্তা বাংলাদেশ পন্থার জন্য আমার ধর্মীয় পরিচয় যেমন গুরুত্বপূর্ণ, ইকুয়ালি আমার এথনিক আইডেন্টিটিও গুরুত্বপূর্ণ। এবং এই পুরোটাকে ধারণ করার মধ্য দিয়ে হচ্ছে আগামী দিনের বাংলাদেশপন্থী রাজনীতির বিনির্মাণ হবে। চতুর্থত হচ্ছে এখানে ভূ রাজনীতিতে আমার দেশকে এবং আমার ফরেন পলিসিকে অ্যালাইন করার চেষ্টা করা হয়, ডানে বামে, দিল্লিতে, চায়নায়, পাকিস্তানে, পশ্চিমে। এই প্রত্যেকটা সম্পর্ক আমার রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। শত্রু সাপেক্ষে যেহেতু আমার রাষ্ট্রের বিনির্মাণের প্রশ্ন আছে, শত্রুর সাথে যার সম্পর্কে সমস্যা আছে, শত্রুর বিপক্ষে যে আমাকে নিরাপত্তা দিতে পারবে, আমার রাষ্ট্রের সভরেন্টিকে গ্যারান্টি করতে পারবে, এমন প্রত্যেকটা সম্পর্ককে আমরা ভ্যালু করব, এমন প্রত্যেকটা সম্পর্ককে আমরা বাঁচিয়ে রাখবো, টিকিয়ে রাখবো, এবং এই সম্পর্কগুলোকে ওন করব। সেটা এই অঞ্চল থেকে শুরু করে একদম আটলান্টিকের ওই পার পর্যন্ত প্রত্যেকটা সম্পর্ক যে বাংলাদেশের আজাদি এবং সভরেন্টিকে বাঁচিয়ে রাখবার জন্য ট্রাই করবে, তার প্রত্যেকটা সম্পর্ক আমার কাছে গুরুত্বপূর্ণ। এবং এই সম্পর্কটা লড়াইয়ের মধ্য দিয়ে তৈরি হবে, বর্তমানের বাস্তবতায় তৈরি হবে। সেটা অনেক বছর আগের একটা সম্পর্কের কানাঘুষার উপরে ভিত্তি করে তৈরি হবে না। বাংলাদেশ পন্থার আরেকটা বিষয় হচ্ছে যে নতুন করে সম্পর্ককে রিঅ্যাসার্ট করা। আমাদেরকে প্রত্যেকটা সময় আমরা দেখেছি যে 71কে কেন্দ্র করে আমার সম্পর্ক বিনির্মাণের একটা কালডিসাক তৈরি করা হয়েছে, একটা ন্যারো টানেল তৈরি করা হয়েছে, যে এর বাইরে আর কোনো রিলেশনশিপ নাই। অতএব সে জায়গায় এটা গুরুত্বপূর্ণ যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 24-এও নতুন করে একটা সম্পর্কের জন্ম হয়েছে। যে একসময় আমাকে অমুককে ঘৃণা করতে শেখানো হয়েছে কারণ আমার দাদার সাথে তার দাদার সম্পর্ক ছিল, এই জন্য আমাকেও আজকে ওই নাতির সাথে এই নাতির সম্পর্ক খারাপ করতে হবে। এটা লড়াইয়ের সম্পর্ক না। 2024-এর আন্দোলন সংগ্রাম লড়াই আজাদির মধ্য দিয়ে
দিয়ে এবং প্রত্যেক দিন আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার সভরেন্টির প্রতিটা প্রশ্নের মধ্য দিয়ে হচ্ছে আমার নতুন নতুন সম্পর্ক বিনির্মিত হচ্ছে এবং এই বিনির্মিত সম্পর্কই হচ্ছে নতুন করে আগামী দিনের বাংলাদেশ পন্থী রাজনীতিকে সলিডিফাই করবার জায়গা। অতএব পুরাতন কোনো বস্তা পচা চেতনা ব্যবসা চাপিয়ে দিয়ে আগামী দিনের রাজনীতিকে বিভাজন করা মানে হচ্ছে দিল্লির গোলামির ফাঁদে পা দেয়া। অতএব সেই রাজনীতিটা, সেই জায়গাটা যেন আমরা কেউ না করি। অতএব এগুলো হচ্ছে মোটা দাগে যে বাংলাদেশপন্থী রাজনীতির ক্যানভাস এবং এর প্রত্যেকটা জায়গাতে দেখবেন শহীদ প্রেসিডেন্ট আউটস্ট্যান্ড করেছে, কারণ তিনি এই জায়গাটা বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন এবং আমরা সবাই বোধ করছি আগামী দিনে এই বাংলাদেশপন্থী রাজনীতির মধ্য দিয়েই সরকারি দল, বিরোধী দল, ডান, মধ্য ডান, বাম সবাই আবর্তিত হবে এবং এই ক্যানভাসটাই হচ্ছে বাংলাদেশকে আজাদ রাখার একমাত্র ক্যানভাস। এবং রাজনৈতিক বিভাজন অথবা রাজনৈতিক বিভক্তি এই ক্যানভাসের বাইরে গিয়ে করলে আলটিমেটলি দেশ বিপদে পড়বে, শুধু রাজনৈতিক দলগুলো না। 95-96 অভিজ্ঞতাগুলো সবাই মনে রাখবেন যে এই বিভাজনের রাজনীতি, এই দিল্লির ফ্রেমের বাইরে গিয়ে রাজনীতি করবার জায়গাটাকে যদি আপনারা কম্প্রোমাইজ করেন তাহলে দিন শেষে আপনারা আবার লেন্দুব দর্জিদের নামে দেশটা গোলামে পরিণত হবে। এবং বাংলাদেশে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ক্ষমতার ভরকেন্দ্রে মির্জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, লেন্দুব দর্জি, কৃষ্ণপদ রায় চৌধুরীদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। তাই 24-এর পক্ষের মানুষদেরকে, যারা শহীদ ওসমান হাদির রক্তের বদলা নিতে চেয়েছেন, বিচার চেয়েছেন, সেই পুরো জনগোষ্ঠীকে আমরা বলছি যে ইনকিলাব যদি জিন্দাবাদ রাখতে হয়, বাংলাদেশের আজাদিকে যদি জিন্দাবাদ রাখতে হয়, তাহলে এই বাংলাদেশপন্থী রাজনীতিই হচ্ছে আমাদের একমাত্র ভবিষ্যৎ, দিক, দর্শন এবং এর বাইরে আর কিছু নাই।